হাজারে তোর পাগলের দল আজিমির শরীর কইরাছে দখল সেইখানেতে ঘুমায়ে আছে হাজা বাবা আউলিয়া। বাংলা বছরের শুরু থেকেই ধান কাটামারাইয়ের উৎসব চলছে বাংলার গ্রামেগঞ্জে। বছর ঘিরে কৃষকের যে স্বপ্ন তার ভিত করে দেয় ফসল ঘরে তোলার এই মৌসুম। আনন্দ, হতাশা, আশা, নিরাশা সব লুকিয়ে থাকে এই সোনালি শীষেই। বছর জুড়ে সংসারের নানা পরিকল্পনা বাস্তবায়নে প্রফুল্ল মনে চলছে কৃষকের এই কর্মযজ্ঞ। আরে ঝাঁকের ভাবে ঝাঁকিয়ে ওরে ঝাঁক ছাড়া তো চলি না, ঝাঁকের ভাবে কথা শুনি না। তবে ভালো ফলন পেলেও এই কৃষকদের মনে রয়েছে এক চাপা কষ্ট। যেখানে বোরো ধান চাষাবাদ করছেন সেটি নদীগর্ভ। পূর্ব বগুড়ার গুরুত্বপূর্ণ এক নদী সুখদহ। এক সময়ের খরস্রোতা এই নদীতে মানুষের প্রয়োজনে চলত পালতোলা, গুনটানা আর ইঞ্জিন চালিত ছোট বড় অসংখ্য নৌকা। জল সংকটে সেই নদীর তলদেশে এখন ধানের আবাদ হয়। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই বর্ণনায় সেই সময়ের ছোট নদীগুলোর যে চিত্র ফুটে উঠেছে তার সাথে নদীর বর্তমান চিত্রের আর কোনো মিল নেই। 1433-এর এই বৈশাখে নদীতে তো হাঁটু জল নেই, বরং চাষাবাদ হয়েছে বোরো ধানের। বেশ ভালো ফলনও পেয়েছে কৃষক। তবে নদী জলের প্রবাহ হারিয়ে পারের জনপদ হারিয়েছে নদীপথের যোগাযোগ। আর পানি শূন্যতায় উত্তরের ছোট নদীগুলো এখন প্রায় মৃত। সুখদহ নদী তার প্রকৃত সুখ হারিয়েছে। জল নেই, জলযান নেই, তাই শুষ্ক মৌসুমে নদীতে ধানের আবাদ করেছেন বগুড়ার গাবতলী উপজেলার বটিয়াভাঙা গ্রামের চাষিরা। এখানকার চাষিরা একসময় এই নদীপথে নৌযানে করে পূর্ব বগুড়ার বিখ্যাত হাট ফুলবাড়িতে যেতেন বিভিন্ন শস্যপণ্য নিয়ে। এখন বটিয়াভাঙা থেকে ফুলবাড়ির এই নৌরুটে ধান চাষাবাদ করলেও দুঃখ করে সেসব স্মৃতিচারণ করছিলেন স্থানীয়রা। নদীতে বড় বড় নৌকা চলতো, পালতোলা নৌকা চলতো, ফেরির নৌকা চলতো এবং সারা বছর এখানে মাছ পাওয়া যেত। সারা বছর নদীতে এখানে যে জায়গায় দাঁড়িয়ে আছে এই জায়গায় কমপক্ষে 20 থেকে 25 ফুট পানি সবসময় থাকতো। কিন্তু দেখা গেল যে এই যে আপনার আগে তো প্রতি বছর বন্যা হতো, বন্যার কারণে সবসময় মাছও পাওয়া যায়, সারা বছর মাছ মারতো লোকজনে। এখন ওই যে বন্যার পানিটা না হওয়ার কারণে, যেমন যমুনা নদীতে যা সংযোগ ছিল, বাঙালি নদীতে সংযোগ ছিল, সংযোগগুলো বন্ধ হওয়ার কারণে পানি চলাচল বন্ধ হয়ে গেছে, যার কারণে বন্যা আগের মতো আর হয় না। বিদায় এখন আর নদীগুলো আস্তে আস্তে শুকিয়ে গেছে। নদী খুব তরঙ্গায় ছিল, এখন সব তো নদী বন্ধ করে ফেলতেছে। ওই ভাটি তো বন্ধ করছে, উজানেও বন্ধ করছে। এই নদীর সাঁতার কাটছি এবং নৌকা বাস খেলা হচ্ছে, তারপরে মাছ মারা হচ্ছে। এখানে তো আমরা তো জাল দিয়ে প্রচুর মাছ মারছি আগে। সুখদহ নদীর খানিকটা উজানে গিয়ে দেখা হলো স্থানীয় নৌকাবাইচের খেলোয়াড় এনামুল হকের সাথে। নদীর মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে দেখাচ্ছিলেন যেখানে বেগুন, পেঁপে, লাউ, ঢেঁড়স সহ বিভিন্ন সবজির আবাদ করা হয়েছে। 20 বছর আগে সেখানে এই নৌকাবাইচ খেলেছেন তিনি। 2 দশকের এই পরিবর্তনে নদীর বেহাল দশায় হতাশ এনামুল তার জীবদ্দশায় আর একবার এই নদীতে নৌকাবাইচ খেলতে চান। আগেকার ওই সময় যখন বাস খেলা হয়েছে, নিয়ে যেমন আত্মীয় স্বজন জামাই বেটি আসে এই খেলা দেখার জন্য আসছে, কত আনন্দ উৎসব আমরা করছি। নদীর দুই পাশে দুই ধারের লোক বিভিন্ন এলাকাতে লোকজন ছুটে আসছে এই খেলা দেখার জন্য। সেই জিনিসগুলো এখন আর নাই। আগের মতনই নদী আমরা চাই ভাই, বুঝছেন। আর এই নদীতে অনেক নৌকা চলছে, ওই আপনার ওই ইয়ের থেকে মথুরাপাড়া থেকে আছে, আপনার ওই কুতুবপুর থেকে, চন্দনমশা থেকে এখান থেকে নৌকা আসে পাট কিনতে বেচা করে ফুলবাড়াতে নিয়ে গেছে, বাদামালা নৌকা গেছে। এখান থেকে আপনার মনে করেন ডিঙ্গি নৌকা গেছে, ফেরির নৌকা এর থেকে যাওয়া আসি করছে ফুলবাড়ি হাট পর্যন্ত। এখন মনে কোনো প্রকার পানিই নেই।
একসময় নদী ঘিরে যে হাট বা বাজার গড়ে উঠেছে সেগুলোই স্থানীয় অর্থনীতির চালিকা শক্তি। নদী জলের প্রবাহ থেমে যাওয়ার সাথে সাথে জৌলুস হারিয়েছে নদী ঘিরে গড়ে ওঠা সেসব হাট, বাজার, বন্দর। সুখদহ নদীপাড়ের বিখ্যাত হাট ফুলবাড়িতে আর স্থানীয়দের চাহিদা মেটে না। নৌপথে আর দূরের ক্রেতা বিক্রেতা আসে না, তাই প্রত্যাশা মতো কেনাবেচা হয় না এই হাটে। আগে হাট শালুকগড়িতে গুম গুম শব্দ শোনা গেছে, এখন আর শোনা যায় না। এখন সব জায়গায় ছোটোখাটো বাজার ঘাট হয়েছে, মানুষজনও বেশি হয়ে গেছে, সব জায়গাতেই পাওয়া যায়, এই জন্য আর শোনা মেলা যায়। আর নৌকা নিয়ে যাওয়া আছি কম, এই জন্য আর হয় না। করতোয়া নদী ঘিরে গড়ে ওঠা প্রায় ২৫০০ বছরের প্রাচীন সভ্য জনপদ বগুড়া। দিনবদলের সাথে সাথে এই নগরী আধুনিক হয়েছে, তবে নদী তার জৌলুস হারিয়েছে। এখন নগরীর সব বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে বিখ্যাত নদী করতোয়া। শহরের সমস্ত ড্রেনের পানি নদীর কালো জলের প্রধান উৎস। আমরা নামি না, নদীর পানি ময়লা, নোংরা, আবর্জনা, মা বাবা নিষেধ করে, এই জন্য নামি না। এই পানিতে নামলে চুলকানি হয়, এই পানি ভালো না, ফিরে চলে তাও হলো হয়। সকালে বিকালে কভু নাওয়া হলে পরে আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী কবিতার এই দুই চরণের সাথে এই শিশুরাও পরিচিত। তারাও চায় এই নদীতে আঁচলে ছেকে মাছ ধরতে, কিন্তু শহরের সমস্ত বর্জ্য এই নদীতেই নিঃসরিত হয়, তাই এই কালো পানিতে আর মাছ ধরার সুযোগ নেই। তবে এই শিশুরাও চায় একসময় এই নদীতে স্বচ্ছ পানি আসবে, তারাও এই নদী ব্যবহার করবে স্বাচ্ছন্দ্যে। শুধু শিশুরা নয়, বগুড়ার সব বয়সী মানুষের চাওয়া করতোয়া ফিরুক পূর্ণরূপে। উজানের দখল দূষণ থেকে রক্ষা করে করতোয়ার গর্ভে জল গড়ানোর দাবি করতোয়া পাড়ের জনপদের। বাংলাদেশ সরকার গত কয়েক বছর ধরে আমরা প্রায় দেখতে পাচ্ছি, প্রায় 20 বছর ধরে আর কি, বিভিন্ন সময় বিভিন্নভাবে ঘোষণা করা হয়েছে নদী খনন, খাল খনন, প্রজেক্ট বাস্তবায়ন, অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই সৌন্দর্য শুধু একটা লোক দেখানো কাজের মধ্যে পড়েছে। যে নদীকে নিয়ে আমরা এত স্বপ্ন দেখি, সেই নদীর জন্য আসলে মূলত কিছুই হয়নি। নদীর ধারপাশে ময়লা আবর্জনায় এটা ভাগাড়ে পরিণত হয়ে আছে। সরকারের দায়িত্বের পাশাপাশি জনগণেরও দায়িত্ব আছে, আমার একজন মানুষ হিসেবে প্রতিটি মানুষের দায়বদ্ধতা আছে। কিন্তু আমরা বাঙালি, আমরা একটা জাতি, যে জাতি আমরা কখনোই দায়বদ্ধতা নিয়ে কাজ করতে চাই না। প্রাচীন এই নগরীর সভ্য জনপদকে ইসলামিক শিক্ষা দিতে 1000 বছর আগে করতোয়া নদী হয়ে এই মহাস্থানে এসেছিলেন শাহ সুলতান মাহমুদ বলখি মাহিসাওয়ার রহমতুল্লাহ আলাই। মাছের পিঠে বা মাছ আকৃতির জলযানে করে এসেছিলেন, তাই তার নামের সাথে যুক্ত হয়েছে মাহিসাওয়ার। শাহ সুলতানের আগমনের ইতিহাসের সাথে সম্পর্কিত ঐতিহাসিক নদী করতোয়ায় চলছে দখলের প্রতিযোগিতা। ময়লা ফেলে ভরাট করা হচ্ছে নদীর তলদেশ। করতোয়া নদীর এখন এমন অবস্থা যে আপনার ভরাট হয়ে গেছে, যার কারণে এখন আর কোনো পানি দেখা যায় না, আমরা মাছ ঠিক মতো মারতে পারি না। আমরা এখানে আগে দেখছি 12 মাস পানি ছিল, বা এখানে মাছ মারছে আমরা আগে, বিভিন্ন জায়গার থেকে সবাই লোকজন আসে এখানে মাছ মারছে। আর এখন সেই জায়গায় নদীগুলো ভরাট হয়ে যায়, এখন আমরা কৃষকরা ধান চাষ করে খাই। শাহিনশাহ বাদশাহী ছিলেন, বল্লক মানে বল্লক দেশ, মায়ের সমানে মাছের পিঠে শহরে যিনি ইসলাম প্রচারের জন্য এখানে আগমন করেছিলেন। করতোয়া নদী ছিলেন, সমুদ্র ছিলেন। সমুদ্রে আসার পরে হুজুর যখন আসেন তো মাছটা ভেসে উঠছে, হুজুর আমার পৃষ্ঠে হয়ে আপনি ওঠেন, ওই মাছের পিঠে শহর হয়ে উনি এখানে আসছে। এখানে সে আর নদী নাই, এখন সম্পূর্ণ ভরাট হয়ে গেছে। এখানে আমরা চাই পূর্ণ আবার নদী খনন করে সেখানে পানি আমদানি করা হোক। পতিশর কাচারি বাড়ি। নাগর নদীর তীরে অবস্থিত এই বাড়িতে যাতায়াত ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। 1891 সালে জমিদারি দেখাশোনা করতে নওগাঁ জেলার আত্রাই উপজেলার এই বাড়িতে প্রথমবার আসেন তিনি।
সেখানে তিনি দীর্ঘ সময় অবস্থান করেন এবং অসংখ্য কবিতা, গল্প, গান লেখেন। নদী ও নদীর তীরবর্তী প্রকৃতির নৈসর্গিক রূপে বিমোহিত হয়ে কবি লেখেন শিশুতোষ কবিতা আমাদের ছোট নদী। কবিতায় কবি লিখেছেন, চিকচিক করে বালি কোথা নাই কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা। সেই চিকচিক করা বালির উপর এখন আবর্জনার স্তূপ। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। এমন নোংরা জল গামছায় ভরে গায়ে ঢালার দৃশ্য আর নজরে আসে না। নদী জলে প্রবাহ নেই, বদ্ধ জলে বাঁচে না জলজ প্রাণী। এমনকি নদীর পাড়ে আর প্রাণ ভরে শ্বাস নেওয়া যায় না। প্রচণ্ড দুর্গন্ধ ভেসে বেড়ায় বাতাসে। এসব কারণে নদী থেকে হারিয়ে গেছে কবির লেখা প্রায় সবগুলো চরণ। নদী আগে তো আসলো ছোট, এখন পড়ছে মাটি টাটি কাটে গাড়া আসলো বিক্রি করে দিয়ে নদী হয়েছে এখন অসার বাড়তি হয়েছে। বালি তুলে গভীর করে সামনে গভীর আছে। এখন বর্তমানে নদী বড়, কিন্তু দলগুলোর জন্যে নদীর সমস্যা, নামাজ ময়লা পানি দূষিত হয়, মাছটা সব নষ্ট হয়ে যায়, মাছ টাছ কেউ মারতে পারে না। রবি ঠাকুরের 1891 সাল থেকে শুরু করে 1937 সাল পর্যন্ত এই প্রতিসর উনি যাতায়াত করতেন এই নদীপথ দিয়ে বেশিরভাগ। তো এই নদীপথে যখন আসতেন তখন নদীর অনেক বাঁক ছিল, এখনও আছে, কিন্তু সে নদী আর নদী নেই, নদী শেষ হয়ে গেছে। নদীতে আর হাঁটু জল থাকে না, আর সেই ছেলেমেয়েরা আঁচল ভরে আর পানিও তুলতে পারে না। মাছে ভাতে বাঙালির নদী থেকে ভাতের ব্যবস্থা হলেও সংকটে পড়েছে মাছের যোগান। নদীতে জল না থাকায় একসাথে জীবিকায় টান পড়েছে জেলে ও বেদে সম্প্রদায়ের। নদীগর্ভে ধান চাষ হওয়ার মতো প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়ায় থমকে গেছে জেলে ও বেদে জীবন। নদীর সাথে সবচেয়ে নিবিড় সম্পর্ক এই দুই সম্প্রদায়ের। নদীপথ হারিয়ে দিশেহারা এই মানুষগুলো চান আবারও নদীতে ফিরুক জলের প্রবাহ। আগে নদীতে অনেক জায়গায় চলতে ফিরতে পারছি বাবা, ডিস্ট্রিক্টে ঘুরতে পারছি। এখন তো নৌকা আজকের থেকে মনে করেন যে 20-22 বছর 30 বছর ধরে নাই, নৌকার চলন নাই। বিভিন্ন দেশের নৌকা লইয়ে যাইতে পারি না, এর জন্য এখন আমরা এই যাযাবর সমতি লইয়ে আছি, মাইনি যে রাস্তার উপরে আছি। আমরা নৌকায় জন্ম নিছি, মনে করেন নৌকায় জন্ম নিয়ে আমি বড় হয়েছি নৌকায়। এখন 4-5 বছর ধরে ঘর বাড়ি করছি, কোনো রকম এই দেশ বিদেশে চলার মতন কোনো কায়দা নাই। নদী শুকাই গেছে গা, সব বাঁধ দিয়ে হালাইছে, রাস্তাঘাট করিয়ে হালাইছে, আমাদের ব্যবসা বাণিজ্য সুবিধা হয় না, যার জন্য এখন আমরা উপরে উপরে ঘুরে বেড়াই, এই জীবিকা করে আমরা খাওয়া দাওয়া করি। আর নৌকা জন্য আর চলতে পারবো না, আর যা পরিস্থিতি, আর বাংলাদেশে কোনো নদীও থাকবো না, পানিও থাকবো না। এই পানির জন্য উত্তর অঞ্চল ধ্বংস হয়ে যাইতে আছে। এই উত্তর অঞ্চলে কোনো পানি বলতেই নাই। আমরা উত্তরবঙ্গের রাজশাহী, রংপুরে মনে করেন পদ্মা দিয়ে চলে আসতাম, এখন আমরা আসতে পারি না, আমাদের খুবই কষ্ট হয়, নৌকা নিয়ে চলতে পারতে পারি না, সব একার মনে করেন মরুভূমি হয়ে গেছে। খাল বিল বাবা বন্ধ করিয়ে দিয়েছে সবই, আগের মতো আমরা নৌকায়ও চলতে পারি না। এখন নৌকায় না চলতে পারি, আমাদের বহু অসহায় হইতে আছে। এখন আমরা ঠেককে আমরা উপরে নামছি, এখন আমাদের উপরেও অশান্তি হইতে আছে। আমরা ঠিক মতো কামাই হয় না, রোজগার হয় না, বাচ্চা কাচ্চারা লেখাইতে পারি না, পড়াইতে পারি না, আমাদের বহু কষ্ট হইতে আছে। বহু দূরে যাইতাম নৌকা নিয়ে, ঢাকা যাইতাম, এই চিটাগাং যাইতাম, পদ্মার এপারে আইতাম বেশিরভাগ আর কি। আগে রুজি করতাম অনেক ভালো হইতো, এখন রুজি আমাদের নাই টোটালে। যদি একদিন 500 পাই, পর 4 দিনে পাই না, এই অবস্থা আমাদের চলতে আছে এখন। নদীপাড়ের নয়ন জুড়ানো দৃশ্য আর নির্মল বাতাসে বুক ভরে শ্বাস নিতে প্রাণ ফেরাতে হবে ছোট নদীগুলোর। মানুষের সচেতনতা বাড়ানো, উজানের প্রতিবন্ধকতা উচ্ছেদ আর নদী খননই পারে শিরা উপশিরার মতো গ্রামাঞ্চলের ভেতর দিয়ে বয়ে চলা আমাদের ছোট নদীগুলোর প্রাণ ফেরাতে।